ট্রেন যখন চন্দননগর স্টেশনে এসে থামল তখন ঘড়িতে প্রায় বেলা 11:30। কিরে, স্টেশন থেকে তো বেরিয়ে এলাম, এবার এখান থেকে বেশ কিছুটা পথ হেঁটে যেতে হয়। দুই বন্ধু স্টেশন সংলগ্ন কিছুটা পথ পেরিয়ে একটা ছোট মেঠো রাস্তায় উঠে এলো। মেঠো রাস্তার দুপাশে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, সঙ্গে পাখিদের কলরব। এইসব উপভোগ করতে করতে কিছুক্ষণ চলার পর ওরা একটা ভগ্ন প্রায় প্রাসাদ প্রমাণ বাড়ির ফটকের সামনে এসে দাঁড়ালো। এটাই কি সেই বাড়ি? দেখে মনে হচ্ছে এ তো ভূতের বাড়ি, কিন্তু কোনো এককালে যে বিশাল এক প্রাসাদ প্রমাণ অট্টালিকা ছিল এ বিষয়ে সন্দেহ নেই। বর্তমানে পরিচর্যার অভাবে সেটা নষ্ট হতে বসেছে, ব্যাপারটা বোঝাই যাচ্ছে। কথাটা কিন্তু ঠিকই বলেছিস তুই। যাই হোক, ভেতরে চল। বাড়ির ফটক অতিক্রম করে দুই বন্ধু সদর দরজার সামনে এসে দাঁড়ায়। তারপর অয়ন দরজায় টোকা দিতেই বন্ধ দরজার অপর প্রান্ত থেকে ভাঙা কণ্ঠস্বরে ওদের উদ্দেশ্যে প্রশ্ন ভেসে আসে, কে? আমি অয়ন। বাইরে অপেক্ষারত আগন্তুকের উদ্দেশ্যে একটু অপেক্ষা করার আর্জি জানিয়ে বৃদ্ধ ওদের অপেক্ষা করতে বললেন। অয়ন আর ঋত্বিক দুজনেই অপেক্ষা করতে লাগলো দরজা খোলার। কালের নিয়মে পাক ধরেছে চুল ও দাড়িতে, পরনে সাদা স্যান্ডো গেঞ্জি আর সাদা ধুতি। বয়স 70 পেরোলেও চলাফেরা এখনো বেশ দৃপ্ত। সময় অপচয় না করে অয়ন আর ঋত্বিক দুজনেই বৃদ্ধকে প্রণাম করল। কেমন আছো দাদু? এতদিন পরে বুঝি দাদুর কথা মনে পড়লো আমার নাতি সাহেবের? আসলে কলেজে প্রচন্ড চাপ, এই তো পরশু পরীক্ষা শেষ হতেই ঠিক করে ফেললাম তোমার কাছে আসার কথা। বলো, এসে ঠিক করে নি? বেশ করেছো, এসেছো। এটা তো তোমারই বাড়ি, যখন ইচ্ছে আসবে। আচ্ছা দাদু ভাই, তোমার পাশের ছেলেটিকে তো ঠিক চিনলাম না। দাদু, ও আমার বন্ধু ঋত্বিক, আমরা কলেজে একই ডিপার্টমেন্টে পড়ি। তুমি যখন আমার নাতির বন্ধু, তাহলে তো তুমিও আমার নাতির মতোই। আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? ভেতরে এসো। মধু, এই মধু, কোথায় আছিস? তাড়াতাড়ি এইদিকে আয়। বাবু বলুন, কি করতে হবে? আরে এতদিন পরে আমার নাতিরা এসেছে, তুই ওদের গিয়ে থাকার ঘরটা দেখিয়ে দে, আর মালতীকে বল খাবারের বন্দোবস্ত করতে। জি আজ্ঞে হুজুর। অনেক দূর থেকে এসেছো, দোতলায় গিয়ে হাত মুখ ধুয়ে আরাম করো গে, যাও। অয়ন আর ঋত্বিক মধুর পেছন পেছন সিঁড়ি ভেঙে দোতলায় উঠে এলো। মধু ওদের ঘর দেখিয়ে সেখান থেকে চলে গেল। জলখাবার খেয়ে ওরা নিজেদের ক্লান্ত দেহ দুটোকে বিছানায় এলিয়ে দিল। যখন ঘুম ভাঙল তখন ঘড়ির কাঁটা 3টের ঘর পেরিয়েছে। নিচে নামতেই, কি দাদু ভাইয়েরা, ঘুম ভাঙলো? হ্যাঁ দাদু, ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, সাথে আবার নলেন গুড়ের রসগোল্লা। এই এত কিছু খাওয়ার পর আর ঘুম না এসে পারে? তা ঠিকই বলেছ দাদু ভাই, তবে এবার তো দুপুরের খাবার খেতে হবে। আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। কি বলছো দাদু? আমাদের পেটে আর এক ফোঁটাও জায়গা নেই। তাহলে কি করে হয়? খুবই সামান্য আয়োজন করা হয়েছে, ভাত, পেঁয়াজ, আলু পোস্ত আর মুরগির মাংসের কষা। দাদু তুমি কি? আমি কি করে জানলাম তাই তো? আমার চুল দাড়িগুলো তো আর এমনি এমনি পাকেনি। যাই হোক, খেতে বসো। ভাই, একটা কথা বলবি? কি কথা বলো? এই দোতলার বারান্দায় একটা ছবি দেখলাম, ওটা কে এঁকেছে রে? ছবিটা এক কথায় জাস্ট অপূর্ব, তবে ছবিটা অনেক দিনের পুরনো বলে মনে হলো। তুই হঠাৎ এটা জিজ্ঞেস করছিস যে? এমনি বল না। ওটা আমার পিসির আঁকা ছবি, এর থেকে বেশি কিছু জানি না। তোকে একটা কথা বলি ঋত্বিক, দাদুকে এইসব নিয়ে প্লিজ কিছু জিজ্ঞেস করিস না।
আসতে পারি? এসো দাদু, এসো। বসো বসো। তোমার খাওয়া হলো? একটু আগেই হলো। তাই তোমাদের দুই বন্ধুর মধ্যে কি নিয়ে এত কথা হচ্ছে শুনি? হ্যাঁ, সেই আড্ডাতে কি আমি যোগ দিতে পারি? আরে অবশ্যই পারো। সেরকম কিছু না, আমি অয়নকে জিজ্ঞেস করছিলাম যে ওই দোতলার বারান্দায় আঁকা একটা ছবি দেখলাম, ওটা কার? ওই ছবিটা এঁকেছিল আমার মেয়ে রুদ্রাণী। এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। বৃদ্ধ ঘর থেকে বেরিয়ে যেতেই সামথিং ইজ ভেরি ভেরি ফিশি। বলো না দাদু, কি সেই ঘটনা? কেন জানতে চাইছো সেসব কথা? আমার কি সেই কথা জানার অধিকার নেই দাদু? কথাটা অধিকারের নয়। আমি আর সেই দিনটার কথা মনে করে দুঃখের সাগরে তলিয়ে যেতে চাই না। তোমরা যখন জানতে চাইছো আমি সবটা বলবো। আজ থেকে প্রায় ৩৫ বছর আগে আমার মেয়ে, মানে তোর পিসি, মারা গিয়েছিল। আমি বাবাকে অনেকবার জিজ্ঞেস করেছি পিসি কিভাবে মারা গিয়েছিল, কিন্তু বাবা আমাকে কোনো উত্তর দেয়নি। আজ প্লিজ তুমি চুপ করে থেকো না, আজ তোমাকে বলতেই হবে। জানি না সেদিন কোথা থেকে কি হয়ে গেল। রুদ্রাণী ছবি আঁকতো আর বই পড়তে খুব ভালোবাসতো। অনেক রাত অবধি ঘরের আলো জ্বালিয়ে বই পড়তো, না হলে ছবি আঁকতো। প্রত্যেক দিনের মতো সেদিনও রাতের খাবার খেয়ে নিজের ঘরে চলে গেল। কিন্তু অন্য দিনের মতো সেদিন আর রুদ্রাণীর ঘরে রাত অবধি আলো জ্বলেনি। পরের দিন সকালে রুদ্রাণীকে মৃত অবস্থায় পাওয়া যায় ওর নিজের ঘরে। হাতের লেখা চিঠিটা পড়ে বুঝতে পারি ও আত্মহত্যা করে। থেমে গেলে কেন দাদু? তারপর কি হলো বলো? জানি না। বৃদ্ধ আর কোনো কথা না বলে টেবিল ছেড়ে সোজা এগিয়ে গেলেন বেসিনের দিকে। তোর পিসির মৃত্যুটা কি আদৌ স্বাভাবিক বলে তোর মনে হলো? কেন, তোর কি অস্বাভাবিক বলে কিছু মনে হয়েছে নাকি? আহা, আমি সে কথা বলছি না। একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ করে নিজের ঘরে কোনো কারণ ছাড়া, এর মধ্যে কোনো না কোনো গল্প তো রয়েছে। এ ভাই, তুই কি বলতে চাইছিস একটু ক্লিয়ারলি বলতো। আমি এটাই বলছি যে তোর পিসির মৃত্যুটা আত্মহত্যা নয়। তুই এতটা শিওর হয়ে কি করে বলছিস? সেদিন ওই ঘরে এমন কিছু হয়েছিল যেটা সবার অজানা। তাহলে কি? একটা উপায় আছে, প্ল্যানচেটের মাধ্যমে তোর পিসির সাথে কথা বলা। সিরিয়াসলি তুই এটা বলছিস? আমার মনে হয় না দাদু এই ব্যাপারটাতে পারমিশন দেবে বলে দেখতে ক্ষতি কি? আমার মনে হয় দাদু এই ব্যাপারটা এগ্রি করবে, কারণ আমি তোর দাদুর চোখে দীর্ঘ ৩৫ বছর ধরে জমে থাকা সেই মৃত্যুর কারণ অনুসন্ধানের চাহিদার খিদে দেখেছি। পরের দিন সকালে দোতলার বারান্দায় অয়ন আর ঋত্বিককে দাঁড়িয়ে থাকতে দেখে অমলেন্দু বাবু বললেন, কি দাদু ভাইয়েরা, ঘুম হয়েছে? নিশ্চয়ই খুব মশা কামড়েছে। না না দাদু, খুব ভালো ঘুম হয়েছে। দাদু একটা কথা বলবো, যদি কিছু মানে মনে না করো। মনে করলে বলবে না, তা তো না ভেবে বলে ফেলো দেখি। পিসির মৃত্যুর এতগুলো বছর পরেও তোমার কি সত্যি মনে হয় যে সেদিন পিসি আত্মহত্যা করেছিল? তোমাদের এই কথার কারণ কি? দাদু, আমার মনে হয় না উনি সুইসাইড করেছিলেন বলে। ওই দিন রাতে এমন কিছু হয়েছিল যেটা আমাদের সকলের অজানা। যদিও এটা নিতান্তই আপনাদের পারিবারিক ব্যাপার, এর মাঝে আমাদের কথা বলাটা ঠিক দেখায় না, তাই অনধিকার চর্চার জন্য ক্ষমা চাইছি। খানিকক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে অমলেন্দুবাবু উত্তর দিলেন, কথাটা তুমি ভুল বলনি ঋত্বিক। মৃত্যুটা যে এত বেশি স্বাভাবিক কোনো মৃত্যু নয় সেটা জানার একটাই উপায় রয়েছে, সেটা হলো প্ল্যানচেটের মাধ্যমে পিসির সাথে কথা বলা। না, সেটা কখনো হয় না। এই কাজে তোমাদের অনুমতি দিতে পারবো না। এতে তোমাদের প্রাণ সংশয়ের ভয় থাকতে পারে। প্লিজ দাদু, তুমি আমাদের অনুমতি দাও, আমাদের কিচ্ছু হবে না। প্লিজ দাদু, প্লিজ। ঠিক আছে, আজ রাতে না হয় একবার চেষ্টা করে দেখা যাক। দোতলার বন্ধ অন্ধকার ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে মোমবাতির আলো, আর কাঠের গা থেকে পুরনো গন্ধ বেরিয়ে আসছে। রাত্রি গভীর হলে অমলেন্দু বাবু, অয়ন আর ঋত্বিক একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের চারপাশে বসল।
তিনজনের সমস্ত নিয়ম মেনে রুদ্রাণীর আত্মাকে আহ্বান করতে লাগলো। আমরা রুদ্রাণীর আত্মাকে আহ্বান করছি, এসো এসো তুমি। হঠাৎ টেবিলে রাখা বোর্ডটা নড়তে শুরু করলো, সাথে ঘরে থাকা সমস্ত জিনিসপত্র ধীরে ধীরে পড়তে শুরু করলো। হঠাৎ একটা তীক্ষ্ণ আঁচড়ের শব্দ শোনা গেল। আত্মার কণ্ঠস্বরের সাথে সাথে বোর্ডে একটা লেখা ফুটে উঠল। কেন কেন ডেকেছো তোমরা আমাকে? রুদ্রাণী, মা তুই এসেছিস? ত্রিভুজটি হ্যাঁতে এসে থামল। আমরা তোমার কাছে জানতে চাই। কি জানতে চাও? তোমার মৃত্যু তো স্বাভাবিক। আমার মৃত্যু মোটেও স্বাভাবিক নয়, ওটা একটা সুপরিকল্পিত খুন ছিল। কি বলছিস? খুন? কে খুন করেছিল তোকে? আমরা তো প্রত্যেকেই জানি এটা আত্মহত্যা। আমি আত্মহত্যা করিনি। আমাকে শুধুমাত্র সম্পত্তির লোভে অত্যন্ত সুকৌশলে ও সুপরিকল্পিতভাবে আমার দুধের গ্লাসে বিষ মিশিয়ে খুন করে রঘু। রঘু? এখন আমাদের কি করতে হবে? রঘু এখনো বেঁচে আছে। আমি চাই ও শাস্তি পাক, তাহলে আমার আত্মার মুক্তি হবে। কিন্তু এই কাজ সে একা করেনি। রঘু যার কথাতে এই ঘৃণ্য অপরাধ করেছিল সে শাস্তি পাবে। আবার একটা দমকা হাওয়ায় এলোমেলো হয়ে গেল সমস্ত কিছু। কিছুক্ষণ পর আবার সবটা স্বাভাবিক হয়ে উঠল। এবার আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে রঘুকে খুঁজে বের করা। ঠিক বলেছিস ভাই। ওই ঘটনার পরে রঘু আমাদের বাড়িতে কাজ করা ছেড়ে দেয়, আর কোনোদিনও এই বাড়িমুখো হয়নি। পরের দিন সকালে পুলিশের সহায়তায় অমলেন্দু বাবু অয়ন আর ঋত্বিককে সাথে নিয়ে সারা গ্রাম তোলপাড় করে রঘুকে খোঁজা শুরু করে। বিকেলে অবশেষে তারা গ্রামের শেষ প্রান্তে একটা জরাজীর্ণ কুটিরে রঘুর সন্ধান পায়। প্রথমে রঘু কিছু বলতে না চাইলেও পুলিশের ভয়ে সবটা স্বীকার করে। বড় দিদিমণি আত্মহত্যা করেনি বাবু। বড় দিদিমণির দুধের গেলাসে আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম আমি। তুই এত বড় অন্যায়টা করতে পারলি রঘু? কার কথায় তুই এই অন্যায় করেছিলি? গিন্নিমা আমাকে এই টাকার লোভ দেখিয়েছিল। তোকে এই কাজটা করতেই হবে রঘু। কিন্তু গিন্নিমা, আমি এই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমার ছেলে অর্ধেন্দু। আমি চাই না আর দ্বিতীয় কেউ এসে এই সম্পত্তির মালিকানা দাবি করুক। বাবুর আগের পক্ষের বউটা মরল, সাথে সাথে মেয়েটাকে নিয়ে যেতে পারলি না হতচ্ছাড়ি। আমার জন্য এই রুদ্রাণী নামের আপদটাকে ছেড়ে গেলি। অনেক দিন ধরে এই আপদটাকে পুষছি, কিন্তু আর না, আজ রাতেই শেষ করে দিতে হবে। রঘু, তুই জানিস আমাকে না বলার পরিণাম কি হতে পারে। এই কাজটা করতে পারলে তোকে এত টাকা দেব যে তোর 7 পুরুষ তা শেষ করতে পারবে না। চুপ করে থেকো না। তারপর কি হলো বলো? আমি গিন্নিমার কথা মতন বড় দিদিমণির ঘরে গিয়ে প্রতিদিনের মতো সেদিন রাতেও দুধের গ্লাস রেখে আসি। তবে সেদিন দুধের গ্লাসে মেশানো ছিল বিষ, আর বড় দিদিমণি সেই বিষ মেশানো দুধ খেয়ে বিছানায় বসতেই মুখ দিয়ে বেরিয়ে আসে গ্যাজলা, আর কয়েক মুহূর্তের মধ্যেই ঢলে পড়ে মৃত্যুর কোলে। আর আমি গিন্নিমার পরিকল্পনা মতন অবিকল বড় দিদিমণির হাতের লেখার নকল করে একটা ছোট চিঠি আর সেই বিশেষ শিশি বিছানায় রেখে আমিও আলো নিভিয়ে দুধের গ্লাসটা নিয়ে চলে আসি। কথা মতন গিন্নিমা আমাকে অনেক টাকা দেয়। সেই টাকা আর পরিবার নিয়ে আমি শহরে চলে যাই, কিন্তু অদৃষ্টের ফেরে আমাকে এই গ্রামেই ফিরে আসতে হলো। হায় ঈশ্বর, আমি কি শুনলাম? ঠাকুমা এই কাজ করেছে। আমি ভাবতে পারছি না। ঘৃণ্য অপরাধটা করতে একটা বারের জন্য তোমার হাত কাঁপলো না? ছি ছি ছি, এর শাস্তি তোমাকে পেতেই হবে। কে বলছে আমি শাস্তি পাই নাই? সম্পত্তির লোভ যে বড় লোভ দাদাবাবু। বড় দিদিমণির মতন ভালো মানুষের নিজের হাতে আমি খুন করেছি,
আমার এই অন্যায় এত বছর আপনাদের কাছে চাপা থাকলেও স্বয়ং ঈশ্বরের কাছে তা তো লুকাইতে পারি নাই। তিনি আমার এই অন্যায় মাফ করেন নাই। শাস্তি হিসাবে আমি আমার পরিবার, ঘর বাড়ি সবকিছু হারায়া আজ আমি জীবনে একা দাঁড়ায়া মৃত্যুর প্রহর গুনতেছি। এই জীবনের প্রতি আর কোনো মায়া নাই। আপনি আমারে নিয়ে চলেন দারোগা বাবু, আমারে নিয়ে চলেন। পুলিশ ইন্সপেক্টর রঘুকে নিয়ে চলে গেল। প্রকৃত দোষী শাস্তি পেয়েছে। আজ রুদ্রাণীর আত্মা হয়তো মুক্তি পেয়েছে, তবে আজও ভগ্নপ্রায় জমিদার বাড়ির ইঁকের খাঁজে খাঁজে, ভেতরে বাইরে প্রতিটা কোণায় রুদ্রাণীর স্মৃতি বিরাজমান। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরো ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো।